হোন্ডা হর্নেট 2.0 বাইকটা বেশ কয়েকবার কিনলাম, বেশ কয়েকবার বেচলাম। তারপরেও আসলে এই বাইক নিয়ে যদি একবার কথা বলা শুরু করা হয় তাহলে এই বাইক নিয়ে কথা শেষ হয় না, কিছু না কিছু কথা এটা থাকেই। মানে এটার কারণ কি? কারণ হচ্ছে হোন্ডা কাজগুলো এরকম করে যে আপনাকে একটা বাইক দিবে এবং ওই বাইকটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন যে হোন্ডার বাইক যারা চালায় তারাও বেশ চিন্তা ভাবনা করে এই বাইকটা কিনে, এবং যারা হোন্ডার বাইক কিনে তারা বাইকটা খুব একটা বেচে না। মানে হোন্ডার বাইক বিক্রির রেকর্ড কম। অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডগুলোর মধ্যে দেখা যায় 200-300 কিলোতেও ওই সমস্ত বাইকগুলো সেল হয়ে যায়, কিন্তু হোন্ডার বাইক তুলনামূলক মানে অনেক কিলো চলছে একজনের হাতে, এটা বেশি। অল্প কিলোতে যে বিক্রি হয় না ব্যাপারটা তা না, অল্প কিলোতে বিক্রি হয়, কিন্তু অন্যান্য বাইক এক হাতে দীর্ঘ সময় চলার রেকর্ড যেমন কম, ঠিক ওইটার বিপরীতে হোন্ডার বাইক দীর্ঘ সময় চলার রেকর্ড হচ্ছে অনেক বেশি। মানে হোন্ডার বাইক একবার কিনলে মানুষ বিক্রি কম করে, এটার পেছনে কারণও আছে ভাই, এমনি এমনি তো আর ওই ঘটনাগুলো ঘটে নাই। হোন্ডার একটা অদ্ভুত স্ট্র্যাটেজি আছে, সেটা হলো দেখেন, বিশেষ করে এই হর্নেট মডেলটা যদি আমরা উদাহরণটা নিই, হর্নেট প্রথম একটা ভার্সন তারা দিল, ওটা বন্ধ করে দ্বিতীয় ভার্সন, ওর মধ্যে বেশ কয়েকটা ভার্সন গেছে, এবং তারপরে ওরা 160 সিসি বা 65 সিসির যে হর্নেটটা ছিল ওটা ফুল ক্লোজ করে দিলেন, ক্লোজ করে দিয়ে 2.0 ওটা মার্কেটে আনলো। 2.0 মার্কেটে আসার পর আগের হর্নেটটা কিন্তু এখন আর বাংলাদেশে পাওয়া যায় না, পুরানো যেগুলো আছে ওগুলো আর বেশি দিন থাকবে না। কারণ একটা বাইক আসলে বাংলাদেশের রাস্তার রোড কন্ডিশন অ্যান্ড সব কিছু মিলে একটা বাইক আমি দেখছি যে 50-60 হাজার কিলো চলার পর ওই বাইকটা ঢাকা শহরে থাকে না, ওটা হয় ঢাকার বাইরে চলে যায় অথবা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। কই যায় এই বাইকগুলা? কখনো কি কেউ চিন্তা করে দেখছেন যে বাইক আসলে যায় কই? আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে যে বাইকগুলো চলতো ওই বাইকগুলো আসলে এখন কই আছে? বাইকগুলা কি স্ক্র্যাপ হয়ে গেছে না কি হয়েছে আসলে? ওই বাইকগুলা কই? অদ্ভুত হলেও সত্যি যে ওই বাইকগুলো উধাও হয়ে যায়, মানে ওই বাইকগুলো এখন কই আছে না আছে কি হয় আমরা কিছুই জানি না। ওই সমস্ত ব্যাপারে যদি কথা বলতে থাকি তাহলে ভিডিও আজকে আর শেষ হবে না। তার চেয়ে আমরা হর্নেট 2.0-এ আসি, মানে 2.0-তে আসি, এখানেই থাকি। বাইকটা সিঙ্গেল চ্যানেল এবিএসে আসছিল, অ্যান্ড অনেকের একটা প্রতীক্ষার মধ্যে বাইকটা দিছে পানি ঢেলে। কীরকম পানি ঢালছে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর পরে অনেকেই ধারণা করছিল এটা ডুয়েল চ্যানেল এবিএস অ্যান্ড কালার মিটারের বাইকটা আসবে, টিএফটি মিটারের বাইকটা, কিন্তু আনলো ঠিকই, ওটা আর হর্নেট হিসেবে আনলো না। কারণ ওটা যদি হর্নেট হিসেবে আনে এই হর্নেটটা আবার তুলে দিবে, এরকমই তো করে হোন্ডা। এই কারণে ওটা NX200 এই মডেলে আনলো, এই নামে আনলো, এবং ট্যাঙ্ক অ্যান্ড হ্যান্ডেল চেঞ্জ করে বাকি সব সেমই, বাইকের পুরো মডেলটা চেঞ্জ করে ফেললো। অ্যান্ড 200 দেওয়াতে অনেকে ভাবছিল যে ওটা 200 সিসি, বাট না, ওটা 200 সিসি না, ওটা হলো 184 সেম সিসির ইঞ্জিন। যাই হোক, এই হর্নেটটা প্লাস আরও বেশ কয়েকটা হর্নেট হলো বাইক ফেরিতে আছে, ওনাদেরকে ধন্যবাদ, ওনাদের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলে অনেক বাইক চালাতে পারি। আমি দেখছিলাম যে N160-রও বিশাল একটা কালেকশন ওনারা করছে। এই বাইকটার মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে, এটার সিটের উপরে ফোম দিয়ে আরেকটা কভার লাগানো হয়েছে, এই কারণে সিটটা একটু নরম লাগতেছে। এটা অনেকে মনে করে যে আসলে এই কুশনিংটা ভালো, কিন্তু এই কুশনিংটা আসলে ভালো না। এই কুশনিংয়ের একটা ঝামেলা আছে, এটা যখন আপনি দীর্ঘ সময় চালাবেন তখন এই কুশনিংটা আপনার হিপ বা আপনার বাম ব্যথা করে ফেলবে, ব্লাড সার্কুলেশন বন্ধ করে ফেলবে। এই জন্য বাইকগুলো এমনভাবেই বানায় যাতে আপনি দীর্ঘ সময় চালাইতে পারেন। অনেকে ভাবে যে ব্যথা হবে বা কিছু একটা, বাট না, বরং এইগুলোতে চালাইলেই আপনার এটা স্বাস্থ্যসম্মত না। এই জন্য এই ধরনের কুশনিং বা এগুলো নিজে করাটা উচিত না। এটা সাময়িক আপনার মনে হবে যে আপনি খুব ভালো ফিল করতেছেন বা খুব আরামে আছেন, দীর্ঘ সময়ে এই সিটগুলো আসলে আপনাকে ক্ষতির সম্মুখীন করবে। আর এখানে কিছু একটা আছে, সেটা একটা গার্ড বলে। যাই হোক, আর ভালো মন্দ বলতে গেলে এই বাইকটার মধ্যে আসলে হেডলাইটটা ছাড়া আর সব কিছুই সামনে থেকে ভালো, অ্যান্ড হেডলাইটের আলোটা খুব বাজে টাইপের খারাপ। আর যদি পেছন থেকে বলেন তাহলে পেছনের ব্রেকটা, মানে পেছনের চাকা অ্যান্ড ব্যালেন্সটা এমনভাবে করছে যে আপনি যদি হার্ড ব্রেক করেন পেছনে স্লিপ করবে। আজকে অনেক দিন পর এই বাইকটা আমি যখন চালাইতে গেছি তখন আমার এই প্রবলেমটা হয়েছে। আমি বেশ কয়েকদিন ধরে MT এবং F250 চালাইতেছি, ওর পরে যখন আজকে এই বাইকটা আমি চালাইতে গেছি হঠাৎ করে আমার কাছে মানে এটা ব্রেক করছি যখন পেছনের চাকা লক হয়ে গেছিলো। এটা একটা খারাপ ডিল, মানে এই ব্যাপারটা আমার এই বাইকের ভালো লাগে নাই বলেই আমি এই বাইকটা সেল করে দিছি। চলেন হালকার উপরে একটু রাইড করি, এতদিন পর যেহেতু বাইকটাকে পাইছি। 5652 কিলো টোটাল চলছে এই বাইকটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকটার সাউন্ডটা না আর একটু স্ট্রং দিতে পারতো, বাইকটার আওয়াজটা একটু মেয়েলি। হোন্ডা সিবিআর ছাড়া আর মোটামুটি সবগুলা বাইকের সাউন্ডগুলা মেয়েলি। জিক্সারে দেখেন আওয়াজ অনেক সুন্দর না, একদম মনোটোন থেকে একটা অন্যরকম একটা ব্যাপার ছিল। তারপর ইয়ামাহার R15 MT-15 ওরে সাউন্ড, অ্যান্ড হোন্ডার শুধু একটা মডেলেই সিবিআরেই বিশেষ করে থাই ভেরিয়েন্টটার সাউন্ডটা একটু ম্যানলি।
আর সব বাইকের সাউন্ডই না কীরকম যেন একটু মেলি এরকমটা আমার কাছে লাগে। বাট বাইকের সার্ভিস খারাপ না, একটু সাউন্ডটা একটু মেলি মেলি দিয়ে ফেলে ওরা। এই কে কি চলে? শ্যুট চলতেছে এখানে বাইকের। যাই হোক চলেন আমরা আমাদের শ্যুট করি অ্যান্ড ওনারা ওনাদের শ্যুট করুক। মূল কথা হচ্ছে যদি হোন্ডা নিয়ে কথা বলতে হয়, হোন্ডা হচ্ছে আমার একটা ফেভারিট ব্র্যান্ড। সত্যি কথা কি, হোন্ডা এমন একটা ব্র্যান্ড যেটাকে রিলায়েবল একটা ব্র্যান্ড বলা যায়। মানে আপনি রিলাই করতে পারবেন এই ব্র্যান্ডটার উপরে, এই ব্র্যান্ডটা আপনাকে ঠকাবে না। মানে এরকম একটা ব্র্যান্ডই হচ্ছে হোন্ডা। নাম্বার ওয়ান ব্র্যান্ড বলতে আমি হোন্ডাকেই বুঝি। অ্যান্ড হোন্ডার যেই মডেলগুলাই বাংলাদেশে আসছে সেই মডেলগুলাই মোটামুটি খারাপ কোনোটা ওইভাবে কিন্তু বলতে পারবেন না। এখনও পর্যন্ত হোন্ডার যে 50cc সুপার কাপ ওইটা এখনো পর্যন্ত চলতেছে বাংলাদেশের রাস্তায়। সিডিআই এখনো পর্যন্ত চলতেছে। মানে পাকিস্তানি বা জাপানি যে সিডি 125 বা CD80 এগুলা এখনো বাংলাদেশের রাস্তায় চলতেছে। এই মডেলগুলা এখনো পর্যন্ত হয়তো প্রোডাকশন হচ্ছে বা যাই হোক আগেরগুলা আছে ভাই, মানে অনেক মজবুতভাবে বানায়। তবে ওইখানেই হোন্ডা আটকায় গেছিল ভাই। মানে যখন লোহার বডি ছেড়ে প্লাস্টিকের ফুলা মুলা পরির মতো বডি আসা শুরু হইলো, তখন ভুলটা করছিল হোন্ডা হচ্ছে ওই প্রযুক্তিটা মানে গ্র্যাব করতে পারে নাই, ওরা অ্যাপ্লাই করে নাই। আর পরবর্তীতে যাই হোক হর্নেট দিয়ে বেশ অনেক বছর পরে, প্রায় 20 বছর প্লাস পরে হচ্ছে হোন্ডা বাংলাদেশের মার্কেটে আরও একবার হচ্ছে একটা ধামাকা দেখাইতে পারছে। অ্যান্ড পরবর্তীতে 2.0 এনে তো আসলে বেশ একটা ভালো সাড়া পাইছে। একটা কথা কি, এই 2.0 বাইকটা আসলে কাদের জন্য ভাই একটু চিন্তা করেন তো। এই বাইকটার মধ্যে একটা স্পোর্টি শার্প লুক আছে, হেডলাইটে আবার আলো কম, পেছনের চাকাও আবার করে স্লিপ, আবার এটার পাওয়ারও কিন্তু সেই স্পোর্টস বাইকের সাথে এটা মোটামুটি বিট করে অনেকখানি যাইতে পারে। অন্যান্য অনেক বাইকের চেয়ে এটার পাওয়ার ভালো। আবার যদি চিন্তা করেন মাইলেজের ব্যাপার, ভাই এই বাইকের মাইলেজও ভালো, লিটারে মোটামুটি 40-এর কাছাকাছি এটাতে আনাই যায়। সার্বিক দিক থেকে এই বাইকটা আসলে কাদের জন্য ভাই? সত্যি কথা আমি বলবো এই বাইকটা হলো ভদ্রলোকদের জন্য। আপনি যদি এই বাইকের সুন্দর ইঞ্জিন পাওয়ারটা সুন্দরভাবে কাজ করান, তাহলে ভদ্রতার সাথে যদি চালান, এইটার যে পেছনে ব্রেক করলে স্লিপ করে ওইটা আপনি টেরও পাবেন না, খুব সুন্দরই ব্রেক হবে। এখন আপনি যদি স্পোর্টস বাইকের মতো এটারে নিয়ে রান করেন, তাহলে তো ভাই ওই পাওয়ারের সাথে সামঞ্জস্য রেখে এটার ব্রেকটা আপনাকে ওই সাপোর্টটা দিতে পারবে না, এখানে আপনি ধরাটা খাবেন। এছাড়া তো ভাই বাইক খারাপ না, বাইককে আপনি কোনোভাবেই খারাপ বলতে পারবেন না, অবশ্যই ভালো। হর্নেট আমার পছন্দের একটা বাইক। অ্যান্ড আমি তাহলে হর্নেট কেন বিক্রি করে দিলাম? যদি আমাকে বলেন যে হর্নেট আমি কেন বেচে দিলাম এত ভালো বাইক হইলে, মূল কথা হচ্ছে আমি NX 125টা কিনবো বলে হর্নেটটা বিক্রি করছি। এখন তাহলে বলতে পারেন NX 125 কেন আমি কিনতেছি না? ভাই হর্নেটের একটা প্রবলেম পেছনের চাকায় আছে, যেটা আমি ভুলে বলি নাই, সেটা হলো এটা সাসপেনশন ফিডব্যাক। এটার সাসপেনশন ফিডব্যাক আমার ভালো লাগে না। এই রাস্তার জন্য ঠিক আছে, কিন্তু ভাঙ্গা রাস্তায় পেছনের সাসপেনশন খুব স্টিফ। মানে যেটা ভাই দুজন সামনের দিকে তাকায় যে চলতেছে, কোনো হুশই নাই বাচ্চা নিয়ে, মানে কি বলবো। যে তো পেছনের সাসপেনশনটা আমার ভালো লাগে না, এই বলে আমি ভাবছিলাম যে NX NX 200 ওইটা হয়তো সাসপেনশন ভালো করবে। মানে যেহেতু CB 150 এক্সটা এত ভালো একটা বাইক হোন্ডার অলরেডি আছে বাংলাদেশের মার্কেটে, আমার ধারণা ছিল যে NX 200 বাইকটা হয়তো সাসপেনশন আরও একটু ভালো দিয়ে আনবে। বাট না, এ জায়গাতে হোন্ডা একটা ভুল করে ফেলছে, বা আমার পছন্দসই হয় নাই বলেই এখনও পর্যন্ত ওই বাইকটা আমার কেনা হয় নাই। অ্যান্ড আমি একটা বাইক কিনে সেটার সাসপেনশন চেঞ্জ করে দেন যদি আমাকে খরচ টরচ করে বাইকটাকে রেডি করতে হয়, তাহলে ভাই ওই বাইক কেনার চেয়ে অলরেডি অনেকগুলো বাইক আমার আছে। অ্যান্ড আমি একটা অ্যাডভেঞ্চার, একটা ট্যুরিং বাইক কিনবো, এটা হবে না কমফোর্টেবল সাসপেনশনের দিকে, তাহলে ওই বাইক কেনার আসলে কোনো যৌক্তিকতা আমি দেখি না। এই জন্যই হচ্ছে ওই বাইকটা এখনও পর্যন্ত আমার কেনা হয় নাই। আর তাছাড়া এই বাইক এমনি ঠিক আছে। অ্যান্ড যদি মিটারের কথা বলেন, যারা অপেক্ষা করতেছিলেন যে এই বাইকটায় TFT মিটার আসবে, এই বাইকের যে মিটারটা আছে ছোটোর মধ্যে অল ইনফরমেশন অ্যাভেলেবল এখানে আছে। তো এইটা আসলে ওরকম বড় মিটার, TFT মিটার হাবিজাবিগুলো ইম্পর্টেন্ট কিছু না, এগুলো দেখার সৌন্দর্য ভাই, মেকআপ, ওই মেকআপ কসমেটিক সৌন্দর্য আমরা যারা পারফরমেন্স নিয়ে কাজ করি আমাদের কাছে কোনো ভ্যালু রাখে না। যাদের ঠিক আছে সুন্দরী বউ লাগবে তাদের জন্য ঠিক আছে, বাট আমার জন্য এই মিটার অনেক ম্যানলি মিটার। ওই মেকআপ টেকআপ করা ওগুলো ঠিক আছে, মেয়েদের পছন্দ, ওগুলো আমাদের কাজ না। তো এই হলো ব্যাপার ভাই, এই হলো কথা। এখন হর্নেট নিয়ে কথা বললেও যে বললাম না শুরুতেই, কথা আসলে বলতেই থাকবো, কথা শেষ হবে না, এই হলো ব্যাপার। তো হর্নেট নিয়ে যেহেতু কথা শেষ হবে না, সেহেতু হর্নেট নিয়ে কথা আমাদের এমনিই শেষ করে দিতে হবে। তাহলে আমরা আজকের
ভিডিও থেকে বিদায় নিয়ে নিব খুব তাড়াতাড়ি, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে। ওই যে ওদেরকে শ্যুট করতে দেখলাম, ওদের শ্যুটটা দেখব যে ওরা কী করতেছে, অ্যান্ড শ্যুটটা দেখে তারপরে গিয়ে আমরা বিদায়ের শ্যুটে আসব, এবং এর মধ্যে চিন্তা করব হচ্ছে আর কি কি কথা হর্নেট নিয়ে বলা যায়। ও একটা ইম্পর্টেন্ট কথা বাকি আছে। আমি একটা জিনিস দেখছি, এই হর্নেট বাইক মোটামুটি বাংলাদেশের সব বাইকেরই এখন ট্যাঙ্কে মরিচা পড়ে, বাট আমি একটা জিনিস দেখছি যে এই হর্নেট বাইকের ট্যাঙ্কে এখনও পর্যন্ত ওইভাবে মরিচা কারোটায় দেখা যায় নাই। হোন্ডার এই দিকটা ভালো যে হোন্ডার বাইকের ট্যাঙ্কে মরিচা পড়ে না, অ্যান্ড এটা আগের সিবিআর বা ওগুলাতেও পড়তো না, অ্যান্ড এখন এই অবস্থায় এসে এই বাইকগুলোতেও ট্যাঙ্কে মরিচার ওই যে ব্যাপারটা, প্রকোপটা, ওইটা আমরা খুব একটা দেখি না। আচ্ছা, এখানে কিছু একটা শ্যুট চলতেছে, একটু উকি দিয়ে যাই। ওয়ালাইকুম আসসালাম, কী খবর ভাই? হ্যাঁ, আমি যে এটার শ্যুট করতেছিলাম। হ্যাঁ, আছেন। আপনারা তো এমনি ভাইরাল ভাই। এই যে এই সেই লাইট স্ট্যান্ড না, এটা আজকে একটু ধরে দেখি তো। এটা অনেক মজবুত ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, নিচেরগুলি তো আরও মজবুত হইব। যখনই আপনি সেম ট্রেডের আরেকজনের সাথে দেখা করবেন বা তাদের শ্যুটে যাবেন বা তার কাজ করাটা দেখবেন, তখন সে আপনার চেয়ে বড় হোক, আপনার চেয়ে ছোট হোক, তার কাছ থেকে আপনার শেখার অনেক কিছু আছে। যেমন এই যে ভাইয়া যে লাইটের স্ট্যান্ডটা কিনছে, আমি রিসেন্ট 2টা ক্যামেরা স্ট্যান্ড কিনছি, কিন্তু ওগুলো আমি লাইট ওয়েটটা কিনে ফেলছি। ওনার এটা অনেক বেশি হ্যাভি। আমারটা কত ফিট উঠে? 5.5 ফিটের একটু বেশি মনে হয় উঠে লম্বায়, আর ওনারটা 7 ফিট পর্যন্ত উঠে। দামের পার্থক্য হয়তো 500 টাকা ওনারটা বেশি। তাহলে আমি যদি আর 500 টাকা বাড়ায় ওটা নিতাম, বা 500 না, 200-300 টাকা বেশি, আমি যদি ওটা নিতাম তাহলে আমি আর একটু স্ট্রং জিনিস পাইতাম। অথচ আমি 2টা অর্ডার করে দিছি নর্মালগুলা। মানে এই জন্য আসলে বিভিন্ন লোকের সাথে মিশলে বিভিন্ন রকম জ্ঞান বাড়ে। মানুষ বলে না যে ভ্রমণে জ্ঞান বাড়ে, কারণ ভ্রমণে নতুন নতুন অনেকের সাথে দেখা হয়, অনেকভাবে জ্ঞান বাড়ে আর কি। যাক, তাহলে ভালো একটা জিনিস লাস্টে শিখতে পারলাম। এই শিক্ষা নিয়েই আজকের ভিডিওটা এখানে শেষ করি। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.